কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা সভাপতি সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরকম একটি সুন্দর আয়োজন, শিশুদের নিয়ে একটি আয়োজন করা খুলনা একাডেমি যে আঙিনায় আয়োজন করেছে, তার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি আজকে যারা বাইরে থেকে দুজন আমাদের এখানে অংশগ্রহণ করছিল, অর্থাৎ দুজন অভিভাবক এবং 3 জন শিক্ষার্থী, আমরা সেই দুজন আছেন তো এখানে, মানে খুলনা একাডেমির সদস্য না, কিন্তু তার বাইরে থেকে তারা দুজন কালকে আসছেন। হ্যাঁ, আপনারা দুজন আছেন। আচ্ছা, আমরা এই উপস্থিতি বক্তব্যের মাঝে আমার অনুরোধ থাকবে স্যার যে সময় পরবর্তীতে করবেন, এই দুজনের কাছ থেকে একটু অবশ্যই মন্তব্য নেবেন। আর আমাদের পরিবারে যারা আছে তারা যদি কেউ বলতে চায় তারা বলবে। তো আমাদের এই যে কালকে অনুষ্ঠানটা হয়েছে, আশা করি আমার কাছ থেকে তো ভালো লাগছে, কারণ দীর্ঘদিন পরে কালকে একটা অনুষ্ঠান হয়েছে। ভুল ত্রুটি যদি থাকে আসলে নিজের চোখে সেটা তো ধরা পড়বে না, তবে যতদূর সম্ভব সুন্দর করার চেষ্টা করছি। কিন্তু আসলে জায়গা তো আসলে খুব ছোট সংক্ষিপ্তর জন্য আমাদের আসলে সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। তো পরবর্তীতে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভালো কিছু করব। আর শিশুদের নিয়ে এখানে যে আসতেন আপনাদের সকল অভিভাবকদের আমরা ধন্যবাদ জানাই, কারণ এই সাংস্কৃতিক চর্চা আমার দীর্ঘদিনের যে সাধনা। আমি এই প্রতিষ্ঠানটা শুধু পরিচালনা করি 2003 সাল থেকে। তার মানে আপনার ভাবেন আমি 2 যুগ অতিক্রম করলাম এই শুধু প্রতিষ্ঠানের পিছনে। এরপরে আমার শিল্প সাধনা দেখা যায় আরো 10 বছর তার পিছনে ব্যাগ আছে। তাহলে সেই জায়গা থেকে যতটুকু এখান থেকে শিখেছি, এতটুকুই শিখেছি যে আমার মাকে বা আমি কোথা থেকে এসেছি, আমার বাবাকে। এই ছবি আঁকা যদি শুধুমাত্র মার্কের জন্য আপনারা নিয়ে আসেন, এই গান শেখা, এই আবৃত্তি করা, এটা যদি কেউ মার্কের পিছনে দৌড়ান, যে আমরা পুরস্কারের পিছনে দৌড়ান, তাহলে সে আসলে ভুল করবেন। এটা আমার অবস্থান থেকে আমি বলছি। যেহেতু আপনারা অভিভাবক, কেউ হয়তো পেশায় মাস্টার আছেন, কেউ পেশায় ডাক্তার আছেন, কেউ গৃহিণী, কিন্তু আপনাদের চিন্তা চেতনা আর একজন কবি বা একজন সাহিত্যিক বা একজন শিল্পী, তাদের চিন্তা ভাবনা কিন্তু আলাদা ডিফারেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। এখানে একটা ডায়েরি, এটা যিনি ব্যবহার করছে, আমি সংরক্ষণ করছি একটি পুরানো মার্কেট থেকে 1889। তো ইনি এই সময় ব্যবহার করছে। এই ব্যবহার করার পরে এটা আমি যে সময় এটা খুলেছি, খোলার পরে দেখি যে এটা রেডিও, এখানে একটা রেডিও রেখেছি। কেন রেখেছি? এই রেডিওতেই কিন্তু ভাষা আন্দোলনের খবরাখবর প্রচার হয়েছে। তা থেকেই কিন্তু মানুষ ফোন করে কাউকে কিন্তু কোনো জায়গায় যেতে বলেন, রেডিওর খবর শুনে কিন্তু কি করতে হবে, পরবর্তী মেসেজ কি, এই যে বিষয়টা ছিল। এখন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে রাস্তায় বেরোতেও ভয় লাগে। নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, যে আসলে কি ঘটতে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে না। আপনি যদি আপনার সন্তানকে গান শেখান, আপনার সন্তানকে যদি আপনার ছবি আঁকা শেখান, আপনার সন্তানকে যদি আবৃত্তি শেখান, তবে অবশ্যই আমি বলবো তার আউট নলেজ সেন্স এতটা ডেভেলপ হবে যে তাকে কেউ মারতে গেলেও সে মারতে পারবে না। কারণ যে মারবে তার চোখের দিকে তাকালেও সে বুঝতে পারবে, বা তার টোন শুনলেও বুঝতে পারবে সে কি করতে যাচ্ছে। বুঝছেন? এই জন্য আমি শুধু অনুরোধ করবো, আপনারা অবশ্যই এদেরকে এই যা করাচ্ছেন এগুলো আমার এখানে করাতে হবে এমন কোনো কথা না। আপনার যদি এখানে ভালো না লাগে, কিন্তু কোথাও একটা জায়গায় করাই, এতে কিন্তু আপনার সন্তান কিন্তু খারাপ পথে যাবে না। চ্যালেঞ্জ করতে পারি, যদি খারাপ পথে যায় সেজন্য আমার কাছে এসে দেখা করবে, আমি অবশ্যই তার প্রতি উত্তরে বাকি করণীয় সেটা আমি অবশ্যই আপনাকে দেখাবো। এই যে বিষয়গুলো ওখানে দেখছেন, অনেক কিছু কিন্তু আমরা ঐতিহ্য ধারণ করে রাখার চেষ্টা করি। এগুলো আমাদের শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিচ্ছি, বাট এগুলো কিন্তু আমি টাকা দিয়ে কোথাও সংরক্ষণ করছি, কেউ ভালোবেসে দিয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো। তো আবারও ধন্যবাদ জানাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের। এখন তারা একদম মাটির দলার মতো, কাঁচা মাটির মতো। আপনি চাপ দিলে পুতুল হতে পারে, আবার পিঠা বানানোর সাহায্য হতে পারে, আবার কিন্তু একটা হাতি ঘোড়াও হতে পারে। হ্যাঁ, এইটাই। আবার কিন্তু আপনার মাটির যে কোনো ভাবে একটা ফুলদানি হতে পারে। এই জন্য এরা যেভাবে এখন তৈরি করে তুলবেন ছোট থেকে, সেইভাবেই কিন্তু গড়ে উঠবে। আর আজকে যে গান গাইছে তারা আসলে খুবই নবীন, কিন্তু তাদের যে কার্যক্রম খুব সুন্দর। তারপরে যে উপস্থাপন করছে সেও কিন্তু আসলে খুব ছোট, কিন্তু তারপরও এই যে বলতে বলতে সাহস, তার হবে। আজকে এখানে একটু বলছে, কালকে আর একটু বলবে। এটাই হচ্ছে কিন্তু এরকম একজন গুণী মানুষের কাজ। এখন এটা যদি আমরাই সব করি, তাহলে কিন্তু ওরা আর সুযোগটা পাচ্ছে না। তাহলে আমরা কালকে হারিয়ে যাব, তারাই কিন্তু এরকম একটা পজিশন ধরে রাখবে, এরকম একটা দাঁড়িয়ে প্রতিবাদ করা শিখবে।
তাই আপনার সন্তানকে অবশ্যই ঘরের ভিতরে না রেখে অবশ্যই এরকম বাইরে নিয়ে যাবেন। অবশ্যই আপনি সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত রাখবেন। দেখবেন সে কখনোই আপনার অবাধ্য হবে না, আপনার কথার মানে অবাধ্য সে কখনোই সে সন্তান হবে না। তো আবারও মামুনিদের গান আমার খুব ভালো লাগছে। আমি তোমাদের আশীর্বাদ করি অনেক বড় হও। আর যদি মনে করো যে আমার কাছে কখনো কোনো সহযোগিতা দরকার হয়, তোমাদের অবশ্যই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, অবশ্যই সেক্ষেত্রে আমার সাথে দেখা করবা বা যোগাযোগ করবা। আমি সার্বক্ষণিকভাবে চেষ্টা করব। সবাই আমাকে আশীর্বাদ করবেন আমার শিল্প সাধনায় যেন আমি সফল হতে পারি। আমি পালিয়ে এসেছিলাম এই খুলনা শহরে 1999 সালে শিল্পী হওয়ার উদ্দেশ্যে, কিন্তু এই সেক্টরে ঢুকে দেখি শিল্পী হওয়া খুবই কঠিন কাজ। এখন আমি টোটাল মানে যা চর্চা করি আমার এই সরকারের মধ্যে বসেই করি, মানে আমি বাইরে যাই না। বাইরে যাই না কারণ কি, মানে আমাদের শিল্পীদের বা আমাদের গুণীজনদের মধ্যে আমি আমি খুব বাংলাদেশের দ্বারা প্রখ্যাত বিখ্যাত যারা যে কয়জন আছে, রফিকুল নবী, শিশির ভট্টাচার্য, মির্জা হোসেন, যারা যাদের এক একটা ছবির দাম 13 লক্ষ টাকা, সেসব ব্যক্তিরা কিন্তু এখানে আসছে, এখানে কিন্তু তাদের ছবি, মানে তাদের পদধূলি নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে। মানে আমার প্রতিষ্ঠানে এসে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিল। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে যতটুকু শিখছি যে এই এখনকারে মানে বাইরের যে জগৎটা এরা হচ্ছে সমালোচনা করে, মানে একদম মিলন সে কি ছবি আঁকতে পারে, মানে এইরকম একটা, মানে আমার সম্পর্কে কোন আর্টিস্টের কাছে বলবেন পুরো আর্ট একাডেমির মিলন, ও মিলন চালাচ্ছে, ও কি ছবি আঁকতে পারে, মানে এই ধরনের যে এই যে আরেকজনকে ছোট করা, আরেকজনকে নিন্দা করা, এটা কিন্তু মানে এই শিল্পী সমাজের মধ্যে আছে, কবি সাহিত্যিকের মধ্যেও আছে। শুধু শিল্পী না, মানে আমাদের মানুষ ব্যবস্থাপনায় সংস্থার ভিতরে কেউ কাউকে ভালো আজকে তার জন্যই তো এই অধপতন। মানে আপনার যে নিন্দা এবং সমালোচনা, এটা থেকে কিন্তু দূরে আসতে হবে। আমার কাছে কেউ বলতে আসলে আমি তাৎক্ষণিকভাবে স্টপ করে দিই, বলি যে স্টপ থাকে, আপনাকে ভালোবাসে ওই লোকটা একটা কথা বলছে, আপনার কোনো পার্সোনাল কথা থাকলে বলেন, আমি ওইটা শুনবো না, জাস্ট আমি ওখান থেকে বের করে দিই। এই জন্য সমালোচনা করি না, আমি কার সম্পর্কে কোনো ডিসাইড করতে চাই না। আমার শুধু এখন বাংলাদেশে 35টা প্রায় স্কুলে, আপনার হাই স্কুলের টিচাররা, যেমন খুলনা জেলা স্কুলের টিচারও মানে সারা আটের যে টিচার হিসেবে যোগদান করছে খুলনা অলিক রহমান খুলনা জেলা স্কুলে, তার সারা, তাহলে খুলনা না বাংলাদেশের যে কটা গভর্নমেন্ট স্কুল, আশা করি আর 2 থেকে 3 বছরের ভিতরে আপনার 64 জেলায় কিন্তু আমার স্টুডেন্টরা আমার স্যার হয়ে ঢুকেছে। তা আমার লক্ষ্য যে আমি শিল্পী হতে পারিনি, তবে শিল্পী তৈরি করে আমি আমার জন্য মৃত্যু পাই, মানে আমার এতটুকুই আমার প্রত্যাশা। আমার প্রত্যাশা আমার যেন সফল হয়, আমি যেন শিল্প সাধনায় সফল হতে পারি, এমনটা প্রত্যাশা রেখে সকলের কাছে আমি আশীর্বাদ চেয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য শিশুদের সুন্দরভাবে গাইডলাইন করতে পারি, সবাই আমার আশীর্বাদ করুন। এবার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে প্রতিষ্ঠানের শিক্ষিকা উর্মি দেবনাথ। প্রথমে আমার পরিচয় দিয়েছি, আমার নাম হচ্ছে শর্মি দেবনাথ, আমি খুলনাতেই থাকি। আর আমি খুলনা আর্ট একাডেমির সাথে যুক্ত হয়েছি, এই 1 মাস হচ্ছে। তো এখানে যুক্ত হয়ে গতকাল আমাদের শিশুদের নিয়ে একটা চিত্র প্রতিযোগিতা হয়েছিল। সেখানে শিশুদের সাথে যে চিত্র প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করতে পেরেছি, সাথে বেঁচে থেকে সব মিলে অনেকই ভালো লেগেছে। ছোট ছোট বাবুরা অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে, অনেক দৃশ্য দেখার সুযোগ হয়েছে আমার। তো আপাতত এইটুকুই, এবং আমাদের যে গুরুজন যারা আসছিলেন গতকাল স্যার এবং এখনো যারা উপস্থিত আছে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই আমি বক্তব্য শেষ করছি। আমাদের এই প্রতিষ্ঠানের বাইরে দুজন অভিভাবক আছেন, কি আপনি আছেন? আপনার অভিমত ব্যক্ত করবেন যে আপনার এখানে আসা এবং কেমন লাগলো এখন? আমার নাম শান্তিকা খাতুন, আমি একজন গৃহিণী। আমার মেয়ে, বড় মেয়ে কালকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি খুবই আনন্দিত আর গর্বিত যে আমার বাচ্চা এখানে তৃতীয় হয়েছে। আমি অনেক জায়গায় গিয়েছি প্রতিযোগিতার জন্য, আমার বাচ্চা অনেকগুলো গিফট পেয়েছে এবং প্লেসেও থাকি যে প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। সেক্ষেত্রে এরকম আমি বক্তৃতা দেবো বা এরকম সবার সামনে কথা বলবো এরকম সুযোগ হয়নি। তা মানে আমি মনে করি আজকে আমি মানে অনেক গর্বিত যে আমার দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক কিছু দেখেছি আমি যেটা জানতাম না বা আমি চিনি না, অনেক কিছু আমি চিনি না, আমার বাচ্চাকে দেখালাম, আমি দেখলাম, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। এখন ইকবালনগর, আগে করতো জীবন একাডেমি। এইমাত্র একটা গিফট নিয়ে আসছে, ওই স্কলারশিপ পেতে সেকেন্ড হয়েছে, বুঝছেন, জীবন একাডেমি থেকে 2023 সালে গিফট দিয়েছিল সারা বাংলাদেশের থেকে, ও সেকেন্ড হয়েছে। সেখান থেকে এখানে আসলাম, সবাই দোয়া করবেন। এবার আমাদের আরেকজন অভিভাবক আছে কে? আপনি আপনি আপনার পরিচয় দেন, পাশাপাশি আজকের অনুষ্ঠান কেমন লাগলো? আসসালামু আলাইকুম, আমি শারমিন, আমি একজন গৃহিণী। আমার দুটো বাচ্চা আমার ছেলে কথা বলতে পারে না, কথা শিখতেছে, হাইটিয়ার স্কুলে পড়ে।
যে আমার একজন ইনফরমেশন ছিল এখানে ছবি আঁকা, আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে তো বসা আছেন, মানে সবই দেখা যায় খুলনার ভিতরে নাকি? আর খুলনার ভিতরে মানে খুলনা বিভাগটা কিন্তু অনেক বড়, কিন্তু খুলনার একটু বাইরে থেকে এই প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট আসে, সেও যখন এই আপনাদের মতো অতিথির মতো হয়তো অনেকে জানেন না, কিন্তু এই যে বৌদি বসা আছে, বৌদি আসে। আমি এক সময় শিল্পকলার দায়িত্ব ছিলাম কাজ দিয়ে শিল্পকলার দায়িত্ব, ওখানে আমি ছিলাম। ওখানে আমি প্রায় 3 বছর মতো ওখানে চাকরি করছি। তো ওই শিল্পকলার ওই যে কাজ দিয়ে ওখান থেকে আসে, মানে আপনার রূপসার ওপর থেকে কয় টাকা লাগে? 20 না 25 এখন? 20 টাকার অটো ভাড়া, তার মানে বেশ দূর। ওখান থেকে তার ছেলেকে নিয়ে আবৃত্তি করাতে এখানে নিয়ে আসে, ছবি আঁকার জন্য এখানে নিয়ে আসে। এই যে তার মানে চেষ্টা, সকালবেলা 8টা 9টার মধ্যে ওখান থেকে চলে আসে, মানে আজকে সকালেও কিন্তু ছবি আঁকাতে আসছে, আবৃত্তি করাতে আসছে, আবার কিন্তু রান্না বান্না করে ধুয়ে সেই কাজ দিয়ে থেকে আবার চলে আসছে। মানে এই যে তার অত দূর থেকে আসছে, কেন আসছে, কি জন্য আসছে, তার কাছে একটু এটা জানতে চাই যে অত দূর থেকে কেন আসে ছবি আঁকার, বা এত দূর থেকে কেন আসে। যাক, আমাদের মাঝে এমন একজন ব্যক্তি পেয়েছি যিনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের মাঝে আসেন। যেহেতু এখন ওনার আমার পরিচয় জানবো, আপনার পরিচয়টা দেন, দেওয়ার পরে আজকের অনুষ্ঠান কেমন লাগলো, আজকের অনুষ্ঠান নিয়ে থেকে কথা বলেন। আমি আমার ছেলেকে নিয়ে আসছি এখানে। গ্রামে তো অনেক কিছু হয় না, এগুলো ছবি আঁকা, কবিতা আবৃত্তি, পাঠে লেখা, শেখানোর মতো কোনো সুযোগ সুবিধা তেমন একটা নাই গ্রামের স্কুলে। কিন্তু এগুলো ক্লাসে হয়, এখন পরবর্তীতে অন্য কোথাও পড়তে গেলে ওর দিকে আসতে গেলে এগুলো তো জানাতে হবে, একটু পারাক্ত করেছে। তার জন্য আমি বাকিগুলো এখান থেকে আপনার কালকে থেকে এই প্রোগ্রামটা ভালো লাগছে? দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমি আগেকার একটা প্রোগ্রাম দেখি না, গ্রামে তো এখন প্রোগ্রাম হয় না, এখন শহরে আসছি, এটাই আমার প্রথম প্রোগ্রাম হতে নিয়ে এখানে দেখে আমার খুব ভালো লাগছে। আপনার বাবু এখানে পজিশনে আছে? হ্যাঁ, কি হয়েছে? ভাবিবাকে দ্বিতীয় স্থান অধিকার করছে। এই জন্য বাবা খুশি কিনা? বাবা তো অবশ্যই মানে এখন কি এই যে প্রত্যেকদিন আপনার আসতে টাকা, যাইতে টাকা, এই যে টাকা দিতেছে, মানে না এই যে ব্যয় করতেছে, কালকে তার মুখে মানে হাসিটা কি ভালো ছিল? তার ভালো লাগছে, সে খুব খুশি। উনি মাঝে স্কুলেও প্রতিযোগিতা হয়েছিল, ওইখানে মধ্যে ছবি আঁকায় ফার্স্ট হয়েছিল, তার ভিডিওতে সেকেন্ড হয়েছিল। এখন তারপরে তো এই প্রতিযোগিতা প্রথম সব বাইরে করলো, এখন এখানে। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওদের জন্য শুভকামনা করছি। আমাদের মার্চ মাসে যে জন্য প্রোগ্রাম মিউজিক ক্লাব থেকে অবশ্যই প্রোগ্রাম করি, আমাদের আগামী মাসে 26 মার্চের প্রোগ্রাম আছে। এবার আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আসছে এই সংগঠনের শিক্ষিকা পরিচয়। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে করে দেওয়ার জন্য। আমাকে আপনারা সবাই কম বেশি চেনেন, আমি এখানকার শিক্ষিকা হিসেবে যোগদান করেছি, কিন্তু তার প্রথম যে যাত্রা সেটা মিলন স্যারের হাত ধরে, কারণ আমি 4.5 বছর বয়সে এখানে এসেছিলাম ছবি আঁকা শিখতে, সেখান থেকেই এখন এখানকার শিক্ষিকা। আশা করি এখান থেকে একদম চিত্রশিল্পী হিসেবে বের হতে পারবো। আর এতদূর আসার জন্য আমি সর্বপ্রথম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ছোটবেলা থেকে যখনই এসেছি এখানে, স্যাররা অনেক ধরনের প্রোগ্রাম আয়োজন করে। মাঝে হয়তো করোনার পর থেকে একটু বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আশা করি এরপরে আরো প্রোগ্রাম স্যাররা আয়োজন করবে, আপনারা তার জন্য দোয়া করবেন। গতকাল আমাদের এখানকার শিশুদের নিয়ে এবং অনেকেই আছে যারা এখানকার স্টুডেন্ট না, তারা বাইরে থেকে এসেছে, তারাও এখানে অংশগ্রহণ করেছে। আশা করি সবাই খুব খুশি হয়েছেন এই আয়োজন দেখে। আর আয়োজনটা আসলে অনেক ভালো হয়েছে, এখানে হয়তো একটু জায়গা কম আছে, কিন্তু সেই হিসেবে আয়োজনটা অনেক ভালো হয়েছে। তার জন্য মিলন স্যার এবং রামপ্রসাদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দোয়া রাখবেন যেন আগামীতেও আরো ভালো প্রোগ্রাম করা যায়। আমাদের এতক্ষণ যে আলোচনা অংশগ্রহণ করলো, খুব ভালো লাগলো আলোচনা। এবার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পুষ্প ঘোষ। নমস্কার, আমি সে কথাটা বলিনি, কিভাবে বলতে সেটাও জানি না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মামনি প্রথমে এই প্রোগ্রাম করলো, একটা অনুষ্ঠান, সবাইকে আশীর্বাদ করবে। অনেক অনেক ধন্যবাদ। না বলতে বলতে অভ্যস্ত হতে হবে। এবার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে লাবণী সরকার। অতিথি লাবণী সরকার। নমস্কার, আমি লাবণী সরকার। আমার মেয়ে হচ্ছে সরকার, স্যারের ছাত্রী। এই অনুষ্ঠানে আসতে পারে আমাকে খুব ভালো লাগছে, কারণ আমি তো আমাকে স্যার বলছিল গতকাল আর্টের প্রতিযোগিতা আসতে, কিন্তু আমার শাশুড়ির ফ্যামিলি সমস্যার জন্য আমি আসতে পারিনি। আজকে আসতে একটু কোনো সুযোগ পেয়েছি বলে
অনেক ভালো লাগবে। এই যে বলা শুরু করছেন না, মাঝে মধ্যে এরকম বললে কিন্তু সাহস হবে, কাজে লাগবে। আজ তো চলে আসে। তার আগে আমাদের স্যার আছে, তিনি অনুষ্ঠান সম্পর্কে কথা বলবে, বলার পরে অনুষ্ঠান সমাপ্ত। সত্য কথাগুলো স্বীকার করতে হয়, যেহেতু আমরা সৃজনশীল মানুষ। আমি একজন স্কুল শিক্ষক, পাশাপাশি শিল্পীও বলা চলে। ক্ষুদ্রভাবে পরিকল্পনার সাথে সাথে আমরা পথ চলি, তার মানে আমরা সৃজনশীল মানুষ। তো বহু গুণী লোকের সাথে আমরা মিশেছি, পথ চলছি, কিন্তু বিলন্দার মতো একজন ব্যক্তি, মানবদরদী এবং নির্ভীক একজন ব্যক্তি খুলনার বুকে, তিনি 2003 সাল থেকে এই খুলনা আর্ট একাডেমি পরিচালিত হয়ে আসছে, যেটা সুদূর প্রসারী চিন্তাধারা এবং সকলের কাছে সহযোগিত। এমনকি খুলনা আর্ট কলেজ বা মানে খুলনা ইউনিভার্সিটির যে টিচার যেগুলো আছেন, এমন কোনো প্রতিভাবান ব্যক্তি এখানে পদার্পণ করেননি বলা বাহুল্য। তারপরে এখানে সবাই এসেছেন এই ছাত্রের কাছে, চিত্রশিল্পী বিনোদ বিশ্বাসের কাছে, আর সেই ছাত্র এখন শিক্ষক, সেই শিক্ষকের কাছে বহু শিল্পী এখানে তৈরি হচ্ছে। এবং আমি যতটুকু শুনেছি তার কাছ থেকে, তার ছাত্রছাত্রী জাতীয় পর্যায়ে সহ স্কুল কলেজ পর্যায়ে তারা এখন অনেক শিক্ষকতা করছে। এটা আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাবো, এবং তার কর্মপরিকল্পনা এবং আরও সুদূর প্রসারী হোক। এবং রামকৃষ্ণ দাদা যে করোনার পরপরই গতকাল আমি ছিলাম অনুষ্ঠানে, যে আজকের 2025 সালের 27 ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠানটা উনি আয়োজন করেছেন খুলনা আর্ট একাডেমিতে দাদার কাছে এসে, এটা আমি ধন্যবাদ জানাই রামকৃষ্ণ দাদাকে। এবং পরস্পর এমনভাবে অনুষ্ঠান আরো হোক। এবং আমি উদ্যোগ একটা কথা দাদাকে জানিয়েছি যে হাতের লেখা প্রতিযোগিতা খুলনার বুকে বড় আকারে হবে। এবং বিশ্ব হাতের লেখা দিবস আমরা জানি 23 জানুয়ারি প্রতি বছর হয়। এবং আশা করি একটা ছোট্ট পরিচয় আমারও আছে, সেটা আমি আমার কাছ থেকে বলবো না, হয়তো তাদের কাছ থেকে শুনবেন। খুলনার বুকে সম্ভবত আগামী বছর 2026 সালের 23 জানুয়ারি সেই বিশ্ব হাতের লেখা দিবস পালিত হতে যাচ্ছে। এটা আশা করা যায়, যেটা ঢাকার বুকে পরিচালিত হয়। সেখান থেকে আমার সংযোগ আছে সাধারণ সম্পাদক সভাপতির সাথে। এখন ওনারা বলেছেন যে আপনি চালিয়ে যান, এবং আগামীতে খুলনার বুকে বিশ্ব হাতের লেখা দিবস পালিত হবে। তার পাশাপাশি আমরা এমন একটি জায়গায় আমার একটু ছোঁয়া পড়েছে, সে ছোঁয়াতেই হয়তো বা এই খুলনার বুকে প্রসারিত হতে পারে। তবে নাম করবো না, এই যুগের প্রকাশটা আসা উচিত নয়, ধীরে ধীরে প্রকাশ পাবে। যাই হোক, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি খুলনা আর্ট একাডেমি এবং আপনারা দাদাকে এবং যারা এখানে উপস্থিত আছেন এবং আপনারা উপস্থিত থেকে যে আজকের অনুষ্ঠানকে সাবলীলভাবে সহযোগিতা করেছেন, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। তারই সাথে আমাদের ছোট ছোট সোনামণিদের আমরা ডেকে নিব। তার সাথে আরেকটা কথা না বললেই নয়, যারা মায়েরা রয়েছেন, যারা এটা পেয়েছেন, এখান থেকে না কোথাও থেকে পেয়েছেন, এই ক্যাটাগরির সার্টিফিকেট সনদপত্র যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু আপনার সন্তানকে যদি আপনার বড় কিছু করতে হয়, আপনার সন্তানকে যদি ক্যাডেটে পড়াতে হয়, আপনার সন্তানকে যদি বিসিএস ক্যাডার বানাতে হয়, আপনার সন্তানকে যদি হাই লেভেলে কোনো জব করতে হয়, সে সময় কিন্তু এটা দরকার হবে। বুঝছেন? এটা কিন্তু দরকার হবে। যেমন আমি বলি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করছে, চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছে না, আমার সার্টিফিকেট নিয়ে কিন্তু চাকরিতে তার জয়েন করতে হয়েছে। মানে এটা হচ্ছে অভিজ্ঞতা সনদপত্র আমি দিচ্ছি তাকে, 4 বছরের অভিজ্ঞতা। সে চাকরি করছে এখন ঢাকায় একটা হাই স্কুলে, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেট আমারটাও কিন্তু যুক্ত করতে হয়েছে, এবং ওখান থেকে ফোন দিয়েছে যে এখানে কি আসলে ক্লাস করাইছে কিনা, মানে অভিজ্ঞতা আছে কিনা। এই অভিজ্ঞতার সনদটা কিন্তু আমি দিয়েছি। বাট এই টাইপের কিন্তু সনদপত্রগুলো খুবই কিন্তু মানে আপনার কিন্তু আমি মনে করি যে এটা কিন্তু আপনার কম মনে করেন না, খুবই অবহেলা করবেন না। এটা কিন্তু স্কুলে যেই অন্বেষণে পড়েন, ওখানে সার্টিফিকেট কিন্তু কোনো জায়গায় দেখা লাগবে না। আপনার বোর্ড সার্টিফিকেট ছাড়া কোনো কাজে লাগবে না। যে এসএসসি এটা এসএসসি এছাড়া কিন্তু কোনো জায়গায় কোনো শো হবে না। কিন্তু এই সার্টিফিকেট বলবে যে তোমার বাড়তি কোনো সনদপত্র আছে কিনা। বাড়তি সনদপত্র মানে কি? এইগুলো মানে তার গান পারে কিনা, ছবি আঁকা পারে কিনা, নাচ পারে কিনা, এই টাইপের যদি সনদপত্র থাকে, এগুলো কিন্তু আসলে একজন শিক্ষার্থীর জন্য যে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে বলে বোঝাতে পারবো না। যারা শিক্ষকতা করে তারা এটা ভালো জানে, তারা ট্রেনিং করে, তারা বিভিন্ন জায়গা থেকে নিজেরা ফেস করে। এজন্য আমি কি ভুল বলছি কিনা স্যার? আমি কি ভুল বলছি? তো অবশ্য করে আপনারা কিন্তু মায়েরা এটা যত্ন করে রাখবেন, এটা কিন্তু অনেক অনেক কাজে দিবে।
অবশ্যই। আর আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি।